হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনবিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখে নাও তাহলে। প্রথম প্রশ্ন আছে, দেখো, পরিবেশবিদ্যা, যেটা ইকোলজি বলা হয়, শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। পরের প্রশ্ন, একটি ইকোসিস্টেমে সর্বোত্তমভাবে সংজ্ঞায়িত করা যায় কিভাবে? অ্যান্সার হচ্ছে, দেখো, জীব এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক। নিম্নলিখিত কোনটি ইকোসিস্টেমের সেবার অন্তর্ভুক্ত নয়? শিল্পায়ন হচ্ছে অন্তর্ভুক্ত নয়, বাকিগুলো অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার মূল অধ্যয়নের ক্ষেত্র কি? পরিবেশবিদ্যার মূল অধ্যয়ন জীবদের পরস্পরের সম্পর্ক এবং পরিবেশের সঙ্গে তাদের মিথস্ক্রিয়া। নিম্নলিখিত কোনটি কালচারাল ইকোসিস্টেম সার্ভিস? দেখো, ধর্মীয় ও নান্দনিক মূল্য। পরের প্রশ্ন, একটি ইকোসিস্টেমের মৌলিক উপাদান 4টি: জীবজ, অজীবজ, খাদক এবং বিয়োজক। তারপরে উৎপাদক কাকে বলা হয়? সবুজ উদ্ভিদ আর শৈবালদের হচ্ছে উৎপাদক বলা হয়। ডিসকম্পোজার এর প্রধান ভূমিকা কি? ডিসকম্পোজারের ভূমিকা হচ্ছে মৃত জৈব পদার্থকে অজৈব পদার্থে রূপান্তরিত করা। একটি ইকোসিস্টেমের শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের দৈর্ঘ্য সাধারণত 3-4টি ধাপে হয়ে থাকে। শক্তির প্রবাহ সর্বদা কি হয়? শক্তির প্রবাহ একমুখী হয়। ইকোলজিক্যাল পিরামিডের ধারণা দেয় এলটন। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে বলে ভাবছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন উত্তর দেখো, শক্তি পিরামিড সর্বদা কেমন হয়? সোজা হয়। পরের প্রশ্ন, কোন ইকোসিস্টেমে খাদ্যজাল সবচেয়ে জটিল? অ্যান্সার হচ্ছে, দেখো, মহাসাগর। পরের প্রশ্ন, জৈব পদার্থ ভক্ষণকারী জীবেদের কি বলা হয়? ডেট্রিভোরাস বলা হয়। নেক্সট, জনসংখ্যা বলতে বোঝায় একটি নির্দিষ্ট প্রজাতির নির্দিষ্ট অঞ্চলে সব জীব। প্রজাতিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক অধ্যয়ন করা হয় কিসে? দেখো, এখানে অ্যান্সার হচ্ছে কমিউনিটি ইকোলজিতে। প্রতিযোগিতা কি ধরনের প্রজাতির সম্পর্ক? দেখো, ঋণাত্মক সম্পর্ক। সহাবস্থান এর একটি উদাহরণ হচ্ছে মৌমাছি ও ফুল। তারপরে শিকারী সম্পর্কের উদাহরণ, শিকারী সম্পর্কের উদাহরণ হচ্ছে ব্যাঙ আর হচ্ছে পোকা। ইকোলজিক্যাল সাকসেশন বলতে বোঝায়, ইকোলজিক্যাল সাকসেশন একটি অঞ্চলে জীব সম্প্রদায়ের ধারাবাহিক পরিবর্তন। পরের প্রশ্ন, প্রাইমারি সাকসেশন ঘটে শূন্য জমিতে, প্রাইমারি সাকসেশন ঘটে। লাইকেন হলো কোন সাকসেশনের অগ্রদূত? লাইকেন হচ্ছে, দেখো, প্রাইমারি সাকসেশনের অগ্রদূত। পরের প্রশ্ন, ক্লাইম্যাক্স কমিউনিটি হলো কি? সর্বশেষ ও স্থিতিশীল জীব সম্প্রদায়। পরের প্রশ্ন দেখো, সেকেন্ডারি সাকসেশন সাধারণত শুরু হয় উজাড় হওয়া কৃষিজমি বা বন থেকে। তারপরে অটোট্রফিক জীব কারা? অটোট্রফিক জীব, দেখো, অটোট্রফিক জীব হচ্ছে যারা খাদ্য তৈরি করে। জৈব পদার্থের ভাঙনকে বলা হয় কি? জৈব পদার্থের ভাঙনকে বলা হয় ডিকম্পোজিশন। নেক্সট, ডেট্রিভোরাস এর একটি উদাহরণ হচ্ছে পোকামাকড়। নেক্সট, খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ শক্তি ক্ষয় হয় হচ্ছে প্রতিটি ট্রফিক স্তরের স্থানান্তরের সময়। সাকসেশন প্রক্রিয়ার মধ্যে কোনটি বৃদ্ধি পায়? ওপরের সবকটি বৃদ্ধি পায়। নেক্সট, শক্তির প্রবাহ 10% নিয়ম কে প্রস্তাব করেছিল? লিন্ডেম্যান। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, দেখো, খাদ্য জালের কিউস্টোন স্পিসিস বলা হয়। দেখো, এখানে উত্তর হচ্ছে অপশান সি, যে প্রজাতির ইকোসিস্টেমের ভারসাম্যে প্রধান ভূমিকা রাখে। নেক্সট, কোনটি ইকোসিস্টেমের সর্বাধিক জীববৈচিত্র্য পাওয়া যায়? উষ্ণমণ্ডলীয় রেন ফরেস্টে। কোন শব্দটি কমিউনিটি ইকোলজির সাথে সম্পর্কিত নয়? জনসংখ্যার বিস্ফোরণ। নেক্সট হচ্ছে প্রাইমারি প্রডিউসার হচ্ছে উদ্ভিদ ও শৈবাল। পরিবেশগত ভারসাম্য রক্ষা হয় প্রজাতির বৈচিত্র্যের দ্বারা। এবারে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন উত্তর ইউনিট 2 থেকে। বাস্তুতন্ত্রের দুটি প্রধান কাজ, একটা হচ্ছে শক্তির প্রবাহ, যেখানে সৌরশক্তি থেকে শুরু করে উৎপাদক, খাদক এবং বিয়োজকের মধ্যে শক্তির একমুখী প্রবাহ। তারপরে 2 নম্বর হচ্ছে, দেখো, পুষ্টিচক্র, বিভিন্ন পুষ্টি উপাদানের পুনর্ব্যবহার এবং চক্রাকার আবর্তন। বাস্তুতন্ত্রে বিয়োজকের গুরুত্ব আলোচনা করো। বিয়োজক মৃত জীবদেহ ও বর্জ্য পচিয়ে
জটিল জৈব উপাদানকে সরল অজৈব উপাদানে পরিণত করে। এর ফলে পুষ্টি উপাদানগুলি পুনরায় পরিবেশে মুক্ত হয় এবং উৎপাদকরা তা গ্রহণ করতে পারে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে প্রধান পার্থক্য কি? খাদ্য শৃঙ্খল খাদ্য জালের মধ্যে প্রধান পার্থক্য, খাদ্য শৃঙ্খল হলো শক্তি প্রবাহের একটি সরল ও রৈখিক পথ, যেখানে খাদ্য জাল হলো একাধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে গঠিত একটি জটিল নেটওয়ার্ক, যা বাস্তুতন্ত্রকে স্থিতিশীলতা প্রদান করে। পরের প্রশ্ন আছে, শক্তি পিরামিড কেন সর্বদা সোজা হয়? ব্যাখ্যা করো। শক্তি পিরামিড সর্বদা সোজা হয় কারণ প্রতিটি পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের সময় 10% শক্তি স্থানান্তরিত হয় এবং বাকি 90% শক্তি তাপ আকারে পরিবেশে নষ্ট হয়ে যায়। তাই ওপরের স্তরের শক্তি ক্রমশ কমতে থাকে। তারপরে দেখো, বাস্তুতন্ত্রের পিরামিড বলতে কি বোঝো? বাস্তুতান্ত্রিক পিরামিড এর প্রকারভেদ। বাস্তুতান্ত্রিক পিরামিড হলো বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরে জীবের সংখ্যা, ভর বা শক্তিকে গ্রাফিক্যাল আকারে উপস্থাপন করা। প্রকারভেদ হচ্ছে জীব সংখ্যার পিরামিড, জীব ভরের পিরামিড, শক্তি পিরামিড এগুলো। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম অর্থাৎ ইকোলজিক্যাল সাকসেশন কাকে বলে? ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম হলো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একটি জীবগোষ্ঠীর ধীরে ধীরে বিলোপ হয়ে অন্য একটি জীবগোষ্ঠীর দ্বারা প্রতিস্থাপিত হওয়ার এবং অবশেষে একটি স্থিতিশীল চরম সম্প্রদায়ে পৌঁছানোর প্রক্রিয়া। পরের প্রশ্ন, একটি পুষ্টিচক্রের উদাহরণ দিয়ে তার গুরুত্ব সংক্ষেপে লেখো। একটি পুষ্টিচক্রের উদাহরণ হলো কার্বন চক্র। এর গুরুত্ব হচ্ছে এই চক্রের মাধ্যমে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রিত হয় এবং জীবের গঠনের জন্য প্রয়োজনীয় কার্বন উপাদানগুলি চক্রাকারে আবর্তিত হয়। পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমি একটু স্ক্রল করে যাচ্ছি। মোস্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য রেডি করা হয়েছে। যেমন এখানে দেখো, একটি জলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরে জীব সংখ্যার পিরামিড কখনো উল্টো হয়? একটি উদাহরণ দাও। তারপরে ইকোলজি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আছে। বায়োমাস কাকে বলে? জনঘনত্ব, খাদ্য শৃঙ্খলের শক্তি স্থানান্তরের সূত্র। দেখো, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা